আজকের ভিডিও জামাত ইসলামী বন্ধুদের হয়তো ভালো লাগবে না। এই নির্বাচনের পরে অনেকের মনে একটা হতাশা, জামাত কি আদৌ ক্ষমতা আসতে পারবে, আসলে কিভাবে পারবে। এই এপিসোডটা মূলত জামাতকে নিয়েই বলা। এই কারণেই এই জোটের মধ্যে মূল শক্তি এবং প্রধান শক্তি জামাতের জন্য এই জানাটা, এই পর্যালোচনাটা জরুরি। জামাত যদি আওয়ামী লীগ বিএনপির মতো দল হইতো তাহলে এত কিছু দরকার ছিল না। জামাত একটা পরিবর্তন চায় জন্যে এবং জামাতে ইসলামী একটা ইসলামী দল জন্যে তার ক্ষমতায় যাওয়ার পথটা কুসুমাস্তীর্ণ না। আমি একটা ভিডিও করছিলাম ভোটের আগে, জামাতের কাফের সাগর আমির বলতেছি এই শিরোনামে, যে আমি কেন জামাত এনসিপি জোটকে সাপোর্ট করতেছি। আজ আপনাকে বলি, ধরেন আপনি নিজের বিবেক দিয়া বলেন তো, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা তো দুর্নীতি, লুটপাট, তাই না? কারা এটা থামাইতে সবচেয়ে বেশি কমিটেড? কার কমিটমেন্টে আস্থা রাখবেন? নিরপেক্ষভাবে বিবেককে কাজে লাগায় বলেন। বিএনপি বিএনপি একটা গভীরভাবে দুর্নীতিগ্রস্ত দল, চোর বাটপারে ভর্তি, 59% ক্যান্ডিডেট ঋণ খেলাপি, ব্যাংকের টাকা মারছে, আর কোনোদিন শোধ দিতে যেন না হয় তাই বিএনপির হয়ে ইলেকশন করছে। বিএনপির তার দলের চোর বাটপার ডাকাতদেরকে প্রোটেক্ট করতে হবে। জামাত এনসিপিতে কোনো দলের ভেতরে চোরকে প্রোটেক্ট করতে হবে না তো। এই লোকগুলো ভালো, সৎ, এনসিপির ছেলেরা তরুণ, এরাই হাসিনাকে হটাইলো, লড়াকু, আদর্শবাদী মানুষ, ভালোবাসে তাদেরকে। তো আপনি কারে সাপোর্ট করবেন? দেশের স্বার্থ যদি সবার আগে হয় তাহলে জামাত এনসিপি। জামাতের সংগঠন বিশাল, কি বিশাল বিশাল শোডাউন করলো, বেশিরভাগই শোডাউন হয়েছে বিএনপির চাইতে বড়। বাসে, ট্রেনে, লঞ্চে বাড়ি যাইতেছে, দাড়িপাল্লার স্লোগান দিয়ে দিয়া যাইতেছে, কি জোয়ার। কিন্তু ইলেকশনে জিতলো বিএনপি, ক্ষমতায় বিএনপি। কেন কেন জামাত ক্ষমতায় যেতে পারলো না? বাংলাদেশে ইসলামী আন্দোলনের সমস্যাগুলোকে এবং আগামী পথ চলার রাস্তাগুলোকে কিভাবে ব্যাখ্যা করা যায় সেটা আজকে দেখব। রয়ের মূল কথা ছিল, ইসলামপন্থী আন্দোলন রাজনীতিকে দেখতেছে একটা নৈতিক মিশন হিসেবে, একটা মরাল মিশন হিসেবে। কিন্তু আধুনিক রাষ্ট্র চলে ক্ষমতার হিসাব দিয়া। ইসলামী আন্দোলন দেখে নৈতিক মিশন হিসেবে, কিন্তু আধুনিক রাষ্ট্র চলে ক্ষমতার হিসাব দিয়ে। এই দুইটার দ্বন্দ্বই ইসলামী দলগুলোকে ক্ষমতায় আসতে বাধা দেয়। রাষ্ট্রে টিকে থাকতে হলে দরকার কি কি? প্রশাসন দরকার, শক্তির ভারসাম্য দরকার, জোট ব্যবস্থাপনা দরকার, বাস্তব কৌশল দরকার। কিন্তু কেউ যদি শুধু নৈতিক ভাষায় রাজনীতি করে আর অন্যরা কৌশল নিয়ে করে, তাহলে নৈতিক দল পিছায় পড়বে। তাই হইতেছে। এখানে রয় যে সমস্যার কথা বলছেন তাকে তিনি বলতেছেন ওভার আইডিয়ালাইজেশন, অর্থাৎ অতিরিক্ত মতাদর্শিক কঠোরতা, আদর্শগত বিশুদ্ধতা, ইডিওলজিক্যাল পিউরিটি। এটা ধরে রাখতে গিয়া বাস্তব রাজনৈতিক সমঝোতা কঠিন হয়ে যায়। এটারে রয় বলছেন নৈতিক বৈধতা বা মরাল লেজিটিমেসি। ইসলামিস্টরা মরাল লেজিটিমেসি বা নৈতিকতা ধরে রাখতে গিয়া রাজনৈতিক কার্যকারিতা হারায় ফেলে, মানে পলিটিক্যাল এফেক্টিভনেস হারায় ফেলে। সে মরাল লেজিটিমেসি ধরে রাখে কিন্তু পলিটিক্যাল এফেক্টিভনেস হারায় ফেলে। রয় এইটা বলেননি যে নৈতিকতা বেশি দিন ছিল জন্য হারিছে, তা বলেননি। কিন্তু বলছেন তাদের বিপ্লবী যে নৈতিক কল্পনা, সেটা আধুনিক রাষ্ট্রের যে প্রশাসনিক বাস্তবতা, এটার সাথে খাপ খায় না। অর্থাৎ সমস্যাটা নৈতিকতার না, বরং নৈতিক প্রকল্প বনাম রাষ্ট্র ক্ষমতার বাস্তব লজিকের সংঘর্ষ। ধরেন ইসলামী দল যদি একটা গাছ হয়, খাড়া আর শক্ত গাছ হয়, আর রাষ্ট্র ক্ষমতা যদি ঝড় হয়, তাইলে ঝড়ে তো গাছ থেকে কাইট হইতে হবে, তাই না? কাইট হইতে না পারলে তো গাছটা ভেঙে যাবে। তার মানে রাষ্ট্র মানে পিটানির ক্ষমতা, বৈধ পিটানির ক্ষমতা। তার হাতে আছে পুলিশ, আমলাতন্ত্র, গোয়েন্দা কাঠামো, আইন প্রয়োগ ক্ষমতা। সবই জোর খাটানোর কিন্তু বিষয়, জোর খাটানোর ঘটনা। রাষ্ট্র তার সার্বভৌমত্ব প্রয়োগ করে, জোর খাটায়, বুঝায়, নসিহত করে, কিন্তু তার তার ক্ষমতা প্রয়োগ করে না, সে জোর খাটায় প্রয়োগ করে। আপনি না মানলে আপনারা জেলে ঢুকাবে, আপনি না মানলে আপনারা পিটাবে। সেই জন্য রাষ্ট্র একটা নিরপেক্ষ নৈতিক মেশিন না, এটা একটা শক্তির কাঠামো। আপনি যদি একদম আদর্শবাদী অবস্থানে যান, সব দুর্নীতিবাজকে শাস্তি দেব, দলীয়করণ বন্ধ করব, তাইলে আগে থেকে রাজনৈতিকভাবে যে বিন্যস্ত রাষ্ট্রযন্ত্র আপনার বিরুদ্ধে কাজ করা শুরু করবে। তাই হয়েছে। তার উপরে বাংলাদেশে বাস্তবতা অনেকদিন থেকে রাজনীতিতে একটা নতুন জিনিস দাঁড়িয়েছে, ক্ষমতায় টিকে থাকাই হইতেছে আসল কথা, নৈতিকতা পরে। এনে ক্ষমতা যেন নিজেই নৈতিকতার জায়গা নিয়ে ফেলছে। আর ক্ষমতাবান, আমি যাদেরকে বাঙ্গু এলিট বলি, তারা যেভাবেই হোক ক্ষমতাকে ধরে রাখে, তাদের ক্ষমতার বৈধতার জন্য ন্যারেটিভ তৈরি করে। তার জন্য বুদ্ধিজীবী আছে, মিডিয়া আছে। আমি একটা এক্সাম্পল দেখাই। বিএনপি ক্ষমতায় আসার পরে ন্যারেটিভ তৈরি করা শুরু হয়েছে মিডিয়াতে, প্রফেসর ইউনূস নাকি বাংলাদেশে দারিদ্র বাড়ায় দিয়ে গেছে, দারিদ্র বাড়িয়ে দিয়ে বিদায় দারিদ্রের জাদুঘরের শিরোনাম এক, ভিতরে টেক্সট এক। সব কয়টা কিন্তু বসুন্ধরা গ্রুপের পত্রিকা, দেখেন কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, নিউজ 24, এমনকি ডেইলি সান, সবগুলোতে একই নিউজ। এরা আগে আমাদের নিয়ে সাইবার সন্ত্রাসী বইলা 3-4 কলামে স্টোরি করতো, হাসিনা পলানোর পরে মাপটাপ চাইয়া প্রত্যাহার করছে স্টোরিগুলো, আবার ঘুরে মাগুর স্যাং, বিপদে পড়ে আবার সে একই ভুল করে।
অফিসিয়াল দারিদ্র পরিসংখ্যানের সর্বশেষ জরিপ হয়েছে এটা 2022 সালে। এই অনুযায়ী দারিদ্র কমছে আগের বছরগুলোর তুলনায়। এখন পর্যন্ত 24 থেকে 26 এই সময়কালের জন্য সরকার, বিশ্ব ব্যাংক বা বিশ্ব কোনো সংস্থা থেকে আন্তর্জাতিকভাবে প্রকাশিত চূড়ান্ত দারিদ্রের হার নিয়ে কোনো সার্ভে নাই। কই পেলো এর ডেটা? পায় নাই। বিএনপি কয়ে দিচ্ছে প্রফেসর ইউনূস কত খারাপ অবস্থা দিয়ে গেছে সেটা দেখাইতে হবে, তাই দেখাইতেছে পত্রিকাগুলো। এভাবে মিডিয়া সত্য নির্মাণ করে। ইলেকশনের আগে সব মিডিয়া একসাথে জামাত এনসিপি জোটের পিছিয়ে লাগলো, কভারেজ কমাই দিল। এভাবে এরা সত্য উৎপাদন করে। গত এপিসোডে দেখাইছিলাম আর এক বয়ান রেডি করতেছে, ঋণ বোঝা বাড়াই দিয়ে গেছে প্রফেসর ইউনূসের সরকার, দেখেছেন না? এইভাবেই ট্রুথ প্রোডাকশন বা সত্যের নির্মাণ ক্ষমতার অংশ। ক্ষমতা শুধু পুলিশ দিয়ে টিকে না, ন্যারেটিভ দিয়েও টিকে। আমরা এই সোশ্যাল মিডিয়া দিয়া মেইন স্ট্রিম মিডিয়ার সাথে পেরে উঠি নাই ইলেকশনের সময়। তার উপরে আর একটা জিনিস আছে, কি সেটা? জামাত ক্ষমতা আসবে শুনলে পুরো এস্টাবলিশমেন্ট, আমলাতন্ত্র, এলিট, এরা যে বন্দোবস্ত চলে কাইপা ওঠে একেবারে। আসল কারণ হইতেছে যে এরা তো এমন একটা সিস্টেম গড়ে তুলছে যেখানে চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। জামাত ক্ষমতা আসলে তো ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে। দেখেন নুরুল কবির কি বলে, বিএনপি কে নাকি নাকে রুমাল চাইপে ভোট দিচ্ছে জামাত ইসলাম থেকে বাঁচার জন্য। শুনেন আগে। এই দেশের বহু মানুষ নাকে রুমাল দিয়ে বিএনপিকে ভোট দিয়েছে। নাকে রুমাল দিয়ে কেন? ওই ধানের শীষ দেখলে তার চাঁদাবাজির দুর্গন্ধ তার নাকে আসে। এই নাকে রুমাল দিয়ে দিয়েছে জামাত ইসলামের হাত থেকে বাঁচবার জন্য। শুনেছেন? আমি যদি ধরেও নি 1971 জামাত ইসলামের ভূমিকার জন্য ভোট দেয় নাই, তাহলে তো 1971 যার জন্ম হয় নাই তারও বয়স আজকে 56 বছর, তাই না? সে জামাতের কি দেখে, কি থেকে ব্যস্তে নাকে রুমাল চেপে বিএনপি কে ভোট দিল? জামাত থেকে ব্যস্ত চায় কারণ তারা মনে করে যে জামাত আসলে ঘুষ বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে। এটা তো বলতে পারে না। বলে নারীদের বন্দি করবে, দেশকে পিছনের দিকে টেনে নিয়ে যাবে, দেশকে আফগানিস্তান বানাবে। আর নুরুল কবির মনে করে সন্ধ্যা গেলে ঢাকা ক্লাবে গিয়ে মাল টানতে পারবে না, ওটা বন্ধ হয়ে যাবে। নুরুল কবির যে কইছে জামাতের হাত থেকে বাঁচার জন্য বিএনপি কে ভোট দিছে, জামাত করবে এটা কি যেটা দেখে ভয় পাইছে নুরুল কবিরেরা? আমি তো আর কিছু দেখি না যে মদ খেতে না পারা ছাড়া। বাংলাদেশে সৎ মানুষ হইলে, নৈতিক হইলে খুব সমস্যা। এটা হইল শাখের কড়া, যাইতেও কাটবে আসতেও কাটবে, এই নৈতিকতা। নৈতিক থাকলে টিকবেন না, করাপ্ট হলে টিকবেন, কিন্তু নৈতিক থাকতে পারলেন না। তো মরালের লেজিটিমেসি বা নৈতিক বৈধতা ধরে রাখতে গিয়া রাজনৈতিক কার্যকারিতা যে হারায় ফেলতেছে, এইটার সমাধানটা কি? আবার কারাপশনকে গ্রহণ করলে তো মরাল লেজিটিমেসি, নৈতিক বৈধতা হারাই চলে যায়। এই দ্বন্দ্বটাই হইতেছে একটা স্ট্রাকচারাল কনফ্লিক্ট। সমস্যাটা শুধু ইসলামপন্থীদের না, আমার মতো টাইপের বামেরা আসলেও একই সমস্যা পড়বে। সমস্যা হলো বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা এমন ভাবে গড়ে উঠছে সেখানে ক্ষমতা টিকায় রাখা সবচেয়ে বড় লজিক। এই পরিবেশে যে দলই আসুক শুধু নৈতিক হইলে টিকবে না, শুধু ক্ষমতা খেলা নামলে নৈতিকতা হারায় ফেলবে। অর্থাৎ নৈতিক রাজনীতি এবং রাষ্ট্র ক্ষমতার বাস্তব লজিকের মধ্যে একটা সংঘাত হবে। ক্ষমতার বাস্তব লজিক বলতে কি বোঝায় আসলে আরেকটু বুঝে দেখি। মানে রাষ্ট্র যেভাবে বাস্তবে কাজ করে, ক্ষমতা যেভাবে টিকে থাকে এবং শাসন যেভাবে পরিচালিত হয়, সে কাঠামোগত নিয়মগুলো একটা নৈতিকতা বা আদর্শের বাইরে যায় কাজ করে। এটার সাথে নৈতিকতার কোনো সম্পর্ক নাই। এটা ব্যক্তিগত নৈতিকতার প্রশ্ন না, এটা সিস্টেমের লজিক। তাত্ত্বিকভাবে রাষ্ট্রের কাজ হইতেছে ন্যায় বিচার, জনকল্যাণ, নাগরিকের অধিকার রক্ষা করে, কিন্তু বাস্তবে অনেক রাষ্ট্র সবচেয়ে বড় লক্ষ্য হয়ে যায় ক্ষমতা ধরে রাখা। এর মানে বিরোধীকে দুর্বল করা, প্রশাসনের নিয়ন্ত্রণ রাখা, আইনকে রাজনৈতিকভাবে ব্যবহার করা, নিরাপত্তা কাঠামো নিজের অনুগত রাখা। এটাই ক্ষমতা টিকায় রাখার লজিক। আপনি যদি পুরাপুরি নৈতিক অবস্থানে থেকে বলেন সব দুর্নীতিকে আমি শূন্য করে দেব, সব দুর্নীতিবাজকে শাস্তি দেব, দলীয়করণ বন্ধ করব, রাষ্ট্রযন্ত্র নিরপেক্ষ করব, তাহলে কি সমস্যা হয়? কারণ সমস্যা যেটা হয় তা হইতেছে রাষ্ট্রযন্ত্র আগে থেকে রাজনৈতিকভাবে বিন্যস্ত থাকে। কিন্তু আমাদের মতো অনুন্নত দেশে যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দাঁড়ায় নাই, তারা একটা সিস্টেম করে নেয় ক্ষমতা চালানোর জন্য, যেটারে বলে বন্দোবস্ত। ওই বন্দোবস্তের সাথে আপনি কিভাবে ডিল করবেন, আপনি কতটুকু ভাঙবেন? ভাঙলে বন্দোবস্তের বেনিফিশিয়ারিরা কি ছিটকে পড়বে? যারা ছিটকে পড়বে তাদের কি হবে? আপনি কি দুর্নীতি একদম শূন্য করে ফেলবেন? সরকারি কর্মচারীদের সংসার চলবে? তাহলে এটা তো ভয় পেয়ে যাবে। ভয় পেয়ে উল্টা পাল্টা বকা শুরু করবে, নারীদের বন্দি করবে, আফগানিস্তান বানায় ফেলবে, আমেরিকা স্যাংশন দেবে। হালা কয় না যে আমার তো ঘুষ খাওয়া বন্ধ হয়ে যাবে। তাই আপনি একদম যদি আদর্শবাদী হন, রাষ্ট্রযন্ত্র আপনার বিরুদ্ধে কাজ করা শুরু করবে। তাই করে। এইটাই সায়েন্স, এটাই কনফ্লিক্ট, এটাই সংঘাত। এইটারে আপনাকে ডিল করতে হবে। তাহলে এটা ভাঙতে হলে কি করা দরকার? এটাকে ভাঙতে হলে নৈতিকতা এবং দক্ষতার সম্পর্ক নতুন ভাবে নির্মাণ করতে হবে। এরপরের বিষয় যেটা হইতেছে সেটা ভিকটিম ন্যারেটিভ থেকে বের হইতে হবে। সবসময় যদি আপনি বলেন আমাদের মারছে, আমরা মারা খাইতেছি, এটা সত্য হইলেও রাজনৈতিকভাবে দুর্বলতার বার্তা দেয়। মানুষ এমন কাউকে নেতা মানে না যারা নিজেদেরকে রক্ষা করতে পারে না। মানুষ হ্যাডোমালা লোকদেরকে নেতা মানে। আপনি সমবেদনা পাবেন, আহা উহু করবে,
মেলা কিছু বলবে, কিন্তু ছাপ্পা মারবে যে ধানের শীষে, বলে আরে দূর, ওদেরকে তো ভোট দিলে ওরা রাখতেই পারে না, ওদেরকে তো মাইরা ছাপা করে দেয়। এর বদলে নিজেদেরকে বিকল্প শাসক হিসেবে, শক্তিশালী শাসক হিসেবে উপস্থাপন করেন, রাজপথে নিজের শক্তির জানান দেন। রাজনৈতিক কর্মসূচি থামাইবেন না। শাসকের যে কালচার, এই কালচারটাকে আপনাকে ভাঙতে হবে। আপনাকে যদি ভাঙতে না পারেন, তাহলে আপনি বিকল্প শাসক হিসেবে নিজেকে দেখাইতে পারবেন না। আপনার বিকল্প শাসক হইতে হলে আপনার বিকল্প কালচার থাকতে হবে। মনে রাখবেন, আপনি শুধু ভুক্তভোগী না, আপনি বিকল্প শাসক। তবে সব নির্যাতনের ডকুমেন্টেশন রাখবেন, মামলা করবেন, ভিকটিমের বাসায় যাবেন। কোনো ভিকটিম যেন না থাকে যার বাসায় আপনি যান নাই। আপনি তো আগামীর ক্ষমতা, আপনাকে কেউ উপেক্ষা করতে পারবে না। তারা জানে আজ হোক কাল হোক আপনি ক্ষমতা আসবেন, আপনার শত্রুও জানে। জিনিসপত্রের দাম আকাশ ছুঁইছে, হাসিনার আমলের চাইতে দাম বেড়ে গেছে জিনিসের। এই মানুষগুলোর জীবনের সংকট বিএনপি সরকার দূর করতে পারবেই না, বাড়াইবে, আর বহু গুণে বাড়াবে। আজ প্রশ্ন একটাই, এই রাষ্ট্র কার জন্য? ঢাকা ক্লাবের বারান্দায় বসে যারা ক্ষমতার গল্প লেখে, মদ খায় তাদের জন্য, নাকি সেই বৃদ্ধার জন্য যার হাতে থালা আছে কিন্তু থালায় খাবার নাই, নাকি সেই শিশুর জন্য যে হোটেলে ফেলে দেওয়া পোড়া তেল নিয়ে আসে বাসায় কারণ তার মা রান্না করবে কিছু একটা, যেভাবেই হোক? এই রাষ্ট্র কি তাদের, নাকি শুধু বন্দোবস্তের? সেই বন্দোবস্ত যে বন্দোবস্ত এতদিন ধরে চলে আসছে। আমরা রাজনীতি করতেছি তো ক্ষমতার জন্য না, আমরা রাজনীতি করতেছি মর্যাদার জন্য, ওই মানুষগুলোর জন্য। কিন্তু মনে রেখেন, মর্যাদা ভিক্ষা করে পাওয়া যায় না, মর্যাদা সংগঠিত শক্তি দিয়ে অর্জন করে নিতে হয়। আমরা শুধু ভালো মানুষ হলে চলবে না, আমাদের প্রমাণ করতে হবে আমরা শাসন করতে পারি, আমরা অর্থনীতি বুঝি, আমরা রাষ্ট্র বুঝি, আমরা ন্যায় বুঝি, আমরা ইনসাফ বুঝি, আমরা ভয় পাই না। যেদিন মানুষ দেখবে এই শক্তি নৈতিক, দক্ষ এবং স্থির, সেদিন এই বন্দোবস্ত কাইপা যাবে। কারণ তখন মানুষজন আরো ব্যাপকভাবে আমাদের পিছিয়ে এসে দাঁড়াবে। আজ যারা ভয় দেখায়, যারা ন্যারেটিভ বানায়, তারা জানে সময় বদলাইতেছে, বদলাই গেছে অলরেডি। এই লড়াই তো কারো বিরুদ্ধে না,